ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকে জেনে থাকবেন যে সুপ্রিম কোর্টে ইউপির যে ৬৯,০০০ চাকরি বাতিল মামলা ছিল সেই মামলা কিন্তু উঠেছে এবং কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে ৬৯,০০০ চাকরি শিক্ষক শিক্ষিকার চাকরি রেখে দিয়ে যাতে সমস্ত মামলাকারীদের মানে যারা মামলাকারী ছিল তাদের অধিকাংশকে দিয়ে দেওয়া হয় সেইটা নিয়েই প্রায় সব পক্ষ প্রায় একই মতামত আজকে কিন্তু সুপ্রিম কোর্টে। অ্যাকচুয়ালি আজকে দিনটা রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা করার ক্ষেত্রে ছিল, সেখানে ৪৭টা পক্ষ রয়েছে, তো সেখানে ৬ থেকে ৭ জন তারা এখনও দেয়নি, বাকি তাদের ২ সপ্তাহ মনে এক্সটেন্ড করেছে টাইম, ২ সপ্তাহের মধ্যে তাদের ফাইল করার কথা বলেছে, বাকি সব দেওয়ার পরে একটা বেশ আর্গুমেন্ট হয় ২৫ থেকে ৩০ মিনিট ধরে গোটা বিষয়টা চলে। তো সেখানে একটা সব পক্ষই প্রায় মানে মামলাকারীরা এমনভাবে একটা জিনিস তৈরি করে রেখেছে যে একটা মানে বড় ভয় কাজ করছে যে যদি তাদের চাকরি চলে যায়, তো সেইখান থেকে কোথাও না কোথাও গিয়ে মামলাকারীদের চাকরি দিয়ে জিনিসটা রফা দফা করতে চাইছে। যদিও মামলাকারীরা অন্য অন্য অনেক কিছু চাইছেন, তারা তারা এতদিন ডিপ্রাইভ হয়ে বসে আছে, সেই সময় চাকরি পেলে আজকে তাদের ৫-৬ বছর স্যালারি পেতেন, এই সমস্ত বিষয়গুলো উঠে এসছে। তো আজকে ন্যাচারালি তেমন আর্গুমেন্ট হয়নি, আর্গুমেন্ট খুব দ্রুত শুরু হবে ফাইনাল আর্গুমেন্টের জন্য। কিন্তু তার আগে আজকে মোটামুটি সব পক্ষ একই জায়গায় এসে একটাই বক্তব্য যে আজকেই যেন পিটিশনারদের চাকরি যেমন একটা তাদের মন্তব্য, তাদের কথাবার্তা এরকম শোনা গেছে। তো ৩২,০০০ ম্যাটারেও কি ওরকম ৬৯,০০০ যেমন শিক্ষক বহাল রেখে বাকিদের চাকরির একটা প্রয়াস হচ্ছে, ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গের ম্যাটারেও কিন্তু এই ব্যাপার আসবে। কী মনে হয় আপনাদের? অনেকেই এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যদি এগুলো পয়সা দিয়ে ভিডিওগুলো বানানো, এছাড়া আর কিচ্ছু না। যারা বঞ্চিত আছে তাদেরকে পিছনে ঠেলে দেওয়ার জন্য, তারা মামলায় যাতে না জড়ে তার জন্য এগুলো করছে। ৩২টা ম্যাটার টোটালি ডিফারেন্ট। ৩২,০০০ ম্যাটার আজ পর্যন্ত প্যানেল পাবলিকেশন হয়নি। ৩২,০০০ ম্যাটারে মানে 10 পা চাকরি করছে, 20 পা বাদ। দেখাবো আপনাদের কত আলাদা ব্যাখ্যা রয়েছে। মানে এখানে এই ধরনের ডিভিশন বেঞ্চ, ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এই ধরনের কোনো ব্যাখ্যাই তারা যায়নি। টোটাল ম্যাটারটা মানে পুরো ফুল মামলাটা চলে গেছে সুপ্রিম কোর্টে। দুটো মামলার অ্যাডমিশন হিয়ারিং হয়েছে, আপনাদের স্ট্যাটাস দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে মামলা কতটা ডিফারেন্ট আপার প্রাইমারির থেকে। যারা আপার প্রাইমারি ভয় পাচ্ছেন যে কিছু হবে না, প্রথম কথা দুটো এসএলপি গেছে, এই দুটো এসএলপি অ্যাডমিশন হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, অ্যাডমিশন হয়ে গেছে, নোটিশ সার্ভ হয়ে গেছে, নোটিশ ইস্যু হয়ে গেছে, মামলা 17 তারিখ ফিক্সড আছে, 17 তারিখে হিয়ারিং হবে আগস্টে। কোন দুটো মামলা? স্বপ্নাবদ্ধ দেখতে পাচ্ছেন, যার এসএলপি নাম্বার 12/665, আর একটা হচ্ছে প্রতীক দাস, যার এসএলপি নাম্বার 18/467। দেখতে পাচ্ছেন দুটো নাম্বার, অলরেডি দুটো নাম দিয়ে ব্যাখ্যা করে দেবো কেন এই মামলা পিটিশনে বঞ্চিতরা জিতে বসে আছেন, এই দুটো মামলা দিয়েই সেরে দেবো। এই মামলা টোটালি ডিফারেন্ট। যারা আপার প্রাইমারি ভয় পাচ্ছেন, বিতর্ক ছড়াচ্ছেন যে কিছু হবে না, অ্যাকচুয়ালি তারা আপার প্রাইমারি সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যেতেই পারেনি, প্রথম মামলা নিজের আগেই ডিসমিস। আর এখানে এন্টার মামলা অ্যাডমিশন হয়েছে, নোটিশ সার্ভ হচ্ছে, এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। তো আপার প্রাইমারি ইজ এ ডিফারেন্ট থিং। এত 14 বছরের জিনিস সেখানে কোনোভাবে দিয়েছে, এবং সেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবু তখন ছিলেন, তখন তার মনে হচ্ছে ইন্টারেস্ট নেই, শোনেনি, খারিজ মামলা, আপার প্রাইমারিতে কিচ্ছু হয়নি, আসল জায়গায় হিয়ারিংটা করতে পারেনি তারা। আর এই ৩২,০০০ ম্যাটারে যেটা সম্ভব পর হচ্ছে সেটা হচ্ছে দুটো মামলা। আমি ব্যাপারটা বুঝিয়ে দিতে তাহলে বুঝতে কতটা দুধ কা দুধ পানি কা পানি। এ ম্যাটারে ইউপির উত্তরপ্রদেশের সাথে অনেকটা মানে মিল থাকলেও এর জাজমেন্ট টোটালি ডিফারেন্ট হবে, হতে পারে বেঞ্চ একই, কিন্তু এখানে এত এত রহস্যগুলো ওখানে, মানে যেহেতু ফুল ফেস একটা হিয়ারিং হবে, অনেক কিছু উঠে আসবে। আমি ছোট্ট দেখাচ্ছি, তুমি স্বপ্নাবদ্ধ মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর সরে চাকরি পাওয়ার পরে তার স্বপ্নাবদ্ধ, আমি যা স্বপ্নাবদ্ধ মার্কসটা দেখিয়ে দিচ্ছি, এর কোন ক্লারিফিকেশান কে দিতে আসবে এখানে? স্বপ্নাবদ্ধ এবং তার সঙ্গী সাথীরা আমি 4 জন এখানকে আইডেন্টিফাই করেছি। নর্থ 24 পরগনাসে 15.95 আর জেনারেল কাট অফ মার্কস। স্বপ্নাবদ্ধ অ্যাজ এ এসসি ক্যান্ডিডেট, তার নাম্বার 17.075। দীপঙ্কর বিশ্বাস একজন এসসি ক্যান্ডিডেট, তার নাম্বার 16.667। আর দীপঙ্কর কুমার ঘোষ, যার নাম্বার 16.318। শুভময় মণ্ডল, যার 18.155। এই 4 জন ব্যক্তি, আমি হলো স্বপ্নাবদ্ধ নিজে কাট অফ ক্লিয়ার করে কেন চাকরি পায়নি, কেন আজকে 10 বছর স্কুলে পৌঁছাতে পারলো না, কেন আজকে সে বাড়িতে থাকবে? কি উত্তর দেবে সুপ্রিম কোর্ট? কি উত্তর দেবে হাইকোর্ট? কি উত্তর দেবে তাদের আইনজীবী? কি উত্তর দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? কি উত্তর দেবে রাজ্য সরকার? কোনো ব্যাখ্যা নেই বস। পুরো প্যানেল ধাপ্পা প্যানেল, কোনো প্যানেলই নেই, তৈরি হয়নি কোনোদিন প্যানেল। 32,000 হোক, 42,000 হোক, প্যানেল তৈরি হয়নি। কটা নামের লিস্ট দিয়ে চাকরি নিয়োগ হয়ে গেছে হাতে রত্ন রেসপন্স পার্টি। আমি তো বলছি প্রমাণ হবে, আজকে এই ভিডিওটা রেকর্ড করে রাখুন, সেভ করে রাখুন কোথাও এক জায়গায়, সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে যাবে প্যানেল ফরমেশনই হয়নি। আর প্যানেল ফরমেশন করার দায়িত্ব যাদের ছিল তারাই অবৈধ। এই দুটো জিনিস প্রমাণ হয়ে যায়, তারপর কী করে এই প্যানেল টিকে থাকে সেটা তখন দেখা যাবে।
স্বপ্নাবদ্ধ শেষ করে দেবে ওখানে। এই স্বপ্নাবদ্ধ মুখ খুলবে না, তার আইনজীবী মুখ খুলবে, বিকাশরঞ্জন ভট্টাচার্য বাবু সিনিয়র অ্যাডভোকেট, যে কী করে 15.965 কাট অফ যায়, আর কী করে একজন 17 নাম্বার পেয়ে দীর্ঘ 9-10 বছর সে বাড়িতে বসে থাকবে। মামলা টেনে নিয়ে সুপ্রিম কোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, টাকা যেন গাছে ফলে। আসবে কোথা থেকে এত টাকা এই মামলা লড়ার? ভুল মিথ্যা ছড়াচ্ছে। আমি আবার প্রতীক দাসকে দেখিয়ে দিই, প্রতীক দাসের মামলা দ্বিতীয় এসএলপি যেটা সুপ্রিম কোর্টে অ্যাডমিট হচ্ছে, কী নাম, প্রতীক দাস, নাম্বারটা একবার দিন আগে দিয়ে বলি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কাট অফ মার্কস বলে দিই, জেনারেল কাট অফ মার্কস 16.518। প্রতীক দাস ভাইবাতে 5-এ 5 পাওয়া ছেলে, একটা ছোট্ট ভাই, আর অ্যাপটিউড টেস্টে 4.50, 9.5 পেয়েছে 10-এর মধ্যে দাদা। তার নাম্বার 21.997, অলমোস্ট 22 নাম্বার। পুরুলিয়া জেনারেল কাট অফ কত? 16.518। অনেক মাতব্বর এখানে আসবে, রিজার্ভেশন বিরাট বোঝে, ভার্টিক্যাল হরাইজন্টাল নিয়ে আসবে। দাদা প্রতীক দাসের তো টেটের স্কোর 90-এর নিচে, তাহলে তো 2 পয়েন্ট সামথিং নাম্বার। না না না, ও 90 পেয়েছে, 3, দেখতে পাচ্ছেন? 150 যদি 150-র মধ্যে যদি 90 হয়, তাহলে সেই শতাংশটা 3 নাম্বার তার ওয়েটেজটা আসে, তো 90 পেয়েছে, তাহলে এখানেও দাদা 90 নিচে পেয়ে। বয়স খুব কচি ছেলে, খুব কচি ছেলেও, এখনও মানে গোবদারি মনে হয় গজায়নি, এত কচি ছেলে। তো প্রতীক দাস দেখতেই পাচ্ছেন, যার নাম্বার 21.997, পুরুলিয়া ডিস্ট্রিক্টের জেনারেল কাট অফ গেছে 16.5 কাট। কত নাম্বার বেশি পেয়েছে? তারপরে চাকরি নি, ছেড়ে দেবে নাকি কথা? মামদোবাজি হচ্ছে। সুপ্রিম কোর্টটা কারো এখতিয়ারে কেউ কিনে রেখেছে নাকি? জাস্টিস শুধু এক পক্ষের হয়, সব জায়গায় সব চলে? চলবে না দাদা। যে বেঞ্চে গেছে সেখানে মেরিট ছাড়া কিছু চলে না। এই মেরিটের কী আছে? কি ব্যাখ্যা দেবে? কোন ব্যাখ্যাতে এই ফর্মুলা ওরা ভাববে যে এখানে আমি জিতে বসে আছি? কোনো জেতা 69,000 ওখানে চাকরি, ডিভিশন বেঞ্চে যে অর্ডার ছিল ওদেরকে পাঠিয়ে রেখে তাদের চাকরি টার্মিনেট না করে, তারপরে এরা যারা আছে এদেরকে অ্যাকোমোডেশন করে দেওয়া হোক। আমি বলছি এক্ষেত্রে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, কারণ এই ধরনের ডিভিশন বেঞ্চে ওরা প্রোটেকশান নেই 32,000-এর। এখানে নতুন জাজমেন্ট আসবে, ফ্রেশ জাজমেন্ট আসবে, প্রতিটা ছত্রে ছত্রে এই ধরনের দুর্নীতিগুলোকে, বিনিয়মগুলোকে তুলে ধরা হবে। কোথায় আটকাবে? এখানেও যেমন 2009-এর মানে বাড়ির থেকে তুলে এনে দিয়ে চাকরি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, 2016 সালে সেম পদ্ধতি অবলম্বন হতে চলেছে। খুঁজে পাবে না কারা কারা তখন বঞ্চিত ছিল, কারণ সাবসিকুয়েন্ট দুটো রিক্রুটমেন্ট হয়ে গেছে। এবার ধরে নিন যারা মামলাকারী তারা ছেড়ে দেবেন এতদিন পরে, তাদের শুধু চাকরি দিচ্ছে, তো সেক্ষেত্রে কী করবে? 10 বছর পর শুধু চাকরি নিতে যাবে নাকি? মাথা খারাপ? 10 বছর পর শুধু চাকরি দিয়ে দিল মিটে গেল? 10 বছরে প্রতিটা চোখের জলে হিসাব তো তারা নেবেই। নোশনাল বেনিফিটে দিতে হবে, নোশনাল বেনিফিট দিয়েই চাকরি, সেটা তো একটা ব্যাপার। তাহলে থোকা টাকা লাগবে, 9-10 বছরে থোকা টাকা দিতে হবে, তবে গিয়ে ছাড় দেওয়া হবে, নাহলে তো চেপে ধরতে হবে গ্রিপে। যে দুটো মামলা দেখলাম, যে দুটো মামলা এসএলপি অ্যাডমিট হয়েছে, এ তো আমি একটা জায়গায় বলে দিলাম। এইরকম না হলেও 1000টা পয়েন্ট রয়েছে যেখানে গিয়ে এই মামলা কি হতে চলেছে সবার কাছে। কোর্টে গেলে না দেখা যায় বিকালবেলা কারা কারা সব কোর্টে ঘোরাঘুরি করছে, টেনশন বেঁধে গেছে, টেনশন বেঁধে গেছে। আমাকে একজন ধরে বলছে, দাদা কত চাকরি খাবেন? আমি চাকরি খাওয়ার কে? বিচারপতিরা বসে আছেন, তারা দেখবেন। রাতের অন্ধকারে SMS নিয়ে যদি কেউ 10 পেজ স্কুলে গিয়ে বসে থাকে, আর একজন 21 পাওয়া ছেলে সে যদি এখন মামলা করতে করতে তার মানে কি বলবো সব কিছু মানে ঘটিবেটি সব চলে যাবে, এটা তো হতে পারে না। এই ইনজাস্টিস, এই জাস্টিসটা কে দেবে? জাস্টিস পাওয়ার জন্য কোর্টে যাওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে লড়াই হবে। 2টো এসএলপি ফাইল হয়েছে, এই 2টো এসএলপি অ্যাডমিশন হিয়ারিং হয়ে গেছে, এই 2টো এসএলপি লিস্টেড। অচিন্ত ধারা দাদের মামলা যেটা হয়েছে সেটার ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে, নটা ডিফেক্ট, সেটা মূল স্রোতে ফিরেছে এবং খুব দ্রুত তার হয়তো এসএলপি নাম্বার পড়ে যাবে, সেটাও 17 তারিখে উঠবে। আপাতত 3টে এসএলপির খবর দিয়ে দিলাম, তার মধ্যে 2টো যেটা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, সেই 2টোর মূল মামলাকারীর অবস্থা আপনাদের দেখালাম। কোথায় 14 না 16 গেছে পুরুলিয়ায়, আর ও 21-22 পেয়ে চাকরি পায়নি। সুপ্রিম কোর্ট শুনবে আর কোন স্যারের বেঞ্চ, এটা দীপঙ্কর স্যারের বেঞ্চ। মামলাগুলো দেখবেন উত্তরপ্রদেশে কী সমস্ত কথাগুলো বলছে, রুলসের বাইরে যাবেন না উনি, মেরিটেই শুনবেন মামলা মেরিটেই কথা হবে। আর এই সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো আজ পর্যন্ত পাবলিকেশান বলছে ডিপিএসসির দেওয়ালেটা নিয়েছো, একবার বলে দেখুক ওখানে। তুমি রিক্রুটমেন্ট অথরিটি, তুমি সমস্ত কিছু করছো, তুমি ইন্টারভিউ নিচ্ছ, তুমি পরীক্ষা নিচ্ছ, আর যখন তোমার প্যানেল পাবলিশ করবে বোর্ড অ্যাজ পার গেজেট অনুসারে, নোটিশ অনুসারে, রুলস অনুসারে, সেখানে বলছে ডিপিএসসির দেওয়ালে এটা নিয়ে দিয়েছি। আরে ভাই, তোর বাড়ি নিমন্ত্রণ, আমরা তো তোর বাড়ি খেতে যাবো। ও এখন বলছে না ওই অমুক বাড়ি এক জায়গা আছে, যাও সেইখানে আমি খেতে দিচ্ছি। কেউ যাবে সেখানে খেতে? কেউ যাবেই না। ওই সমস্ত বুজরুকি 9 বছর দিয়ে ওয়েস্ট বেঙ্গলের এই, আমি তো বলছি বঞ্চিতদের একটা অংশ বোকা, ঐক্যবদ্ধ হতে পারেনি, তাই 9 বছর ঘাস
মানে ঘোল খাইয়ে ছেড়েছো। এখন আর কেউ ঘোল খাবে না, সুপ্রিম কোর্টে ভালো রকম মোকাবিলা হবে, প্রস্তুতি নিতে থাকো। আর সন্ধ্যাবেলা হাইকোর্টে ভিড় করো, আগের দিন ধরে বলছে দাদা চাকরি গেলে ওই করো, টেনশন নিয়ে থাকো। তো এখান থেকে সুরাহা হবে না, সুরাহার যাওয়া হবে বঞ্চিতদের সঙ্গে নিয়ে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।